সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। আদিকাল থেকেই সমাজের ভয়াবহ ব্যাধির নাম জুয়া। বর্তমানে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের অবাধ ব্যবহারে এই অপরাধের ধরনও পাল্টেছে। এখন জুয়া চলছে অনলাইনে, হাতে থাকা স্মার্টফোনেই সম্ভব। কেউ জানেন না, কেউ বুঝবেও না, অথচ সবার আড়ালে থাকা এই স্মার্টফোনের মাধ্যমেই অনলাইন জুয়ায় ডেকে আনছে সর্বনাশ। বিশেষ করে জুয়ার জালে আটকা পড়ছে স্কুল কলেজ পড়ুয়া যুবকরা। বাদ যাচ্ছেন না কর্মজীবীরাও। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় ডুব দিচ্ছেন অবাস্তব স্বপ্নে। আমাদের অনুসন্ধান বলছে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে ইলেকট্রনিক মুদ্রা বেচাকেনা, অনলাইন গেমিং এবং ফ্রিল্যান্সিংয়ের আড়ালে সারা দেশে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে শক্তিশালী প্রতারক চক্র। এবারের পর্বে তাদেরই অনুসন্ধানের চেষ্টা করব আমরা। তবে শুরুতেই যেতে চাই দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা মেহেরপুর ও চুয়াডাঙ্গা। দুটি জেলার মধ্যকার দূরত্ব মাত্র 28 কিলোমিটার। এই অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিকাজ, অথচ সবুজ শ্যামল এই অঞ্চলে পড়েছে জুয়া নামক অপরাধের কালো থাবা। সাদা চোখে দেখে বোঝার উপায় নেই যে এই অঞ্চলটি এখন অনলাইন জুয়ার হটস্পট। অনলাইন জুয়ার ধরন ভিন্ন ভিন্ন। কখনো ইলেকট্রনিক মুদ্রা বেচাকেনায় লেনদেন, আবার কখনো গেমসের মাধ্যমে জুয়ার কর্মকাণ্ড চালানো হয়। ইলেকট্রনিক মুদ্রা বা বিটকয়েন বেচাকেনায় যে অর্থ লেনদেন করা হয় তা ডলারের হিসাবে পরিমাপ করা হয়, অর্থাৎ এটি নিয়ন্ত্রণ হয় দেশের বাইরে থেকে। তথ্য বলছে সবথেকে বেশি প্রচলিত এই বিটকয়েনের লেনদেনের ধরনটি নিয়ন্ত্রিত হয় রাশিয়া থেকে। অন্যদিকে গেমসের মাধ্যমে যেসব জুয়া পরিচালিত হয় তার অধিকাংশই বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত। এই ধরনের জুয়ায় অংশ নিতে প্রয়োজন হয় না খুব বেশি অর্থ, ফলে এটি এখন শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে বিষবাষ্পের মতো। কিভাবে গেমসের মাধ্যমে জুয়া খেলতে হয় তার একটি নমুনা দেখা যায়। কখনো লাভ তো কখনো লস। ন্যূনতম 100 টাকা লগ্নি করেই এই জুয়ায় অংশ নেওয়া যায়। লাভের নামে যেই টাকা জমা হচ্ছে সেটি আবারও লগ্নি করছেন জুয়ারিরা। শেষ পর্যন্ত যে লোকসান গুনতে হচ্ছে বড় আকারের। নিজের লগ্নি করা অর্থ তো বটেই, জেতা টাকা হারিয়েও নিঃস্ব হচ্ছেন অনেকে। অন্তর্জালে জুয়ার জালে জড়িয়ে নিঃস্ব হওয়ার সংখ্যা নেহায়েত কম নয়। যেমন এই যুবক চুয়াডাঙ্গা শহরের একটি মোবাইলের দোকানে কাজ করেন। ফেসবুকে ক্রেজি টাইম নামে একটি বেটিং অ্যাপসের বিজ্ঞাপন দেখে আগ্রহ জাগে বিনিয়োগ করার। ওই অ্যাপসে আইডি খোলার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 500 টাকা থেকে শুরু করেন লগ্নি করা। প্রথমে লাভও হচ্ছিল খুব ভালো, এরপর লাভের নেশায় ডুবে শতকের ঘর থেকে হাজার, হাজার থেকে লাখের অঙ্কে বিনিয়োগ করে বসেন তিনি। ফলাফল যা হবার তাই। এক রাতেই হারিয়েছেন 25 লক্ষ টাকা। সেদিন থেকে ওই আইডিতে আর লগ ইন করতে পারেননি তিনি। মিলছে না কোনো প্রতিকার। তার চারপাশে এখন হতাশার ছায়া। প্রথমে আমি যখন ওখানে সর্বনিম্ন 500 টাকা ভরা যায়, ওই প্রথম থেকে 500 টাকা ভরলে 1500 পাচ্ছি, 1500 ভরলে 3000 পাচ্ছি, 3000 ভরলে 6000 পাচ্ছি। এমন করতে করতে আমি 1 লাখ টাকা ভরি। আমি একজনের মাধ্যমে টাকা নিয়ে 1 লাখ টাকা ভরি। 1 লাখ টাকা ভরেও আমি 1.5 লাখ টাকা পাই। এটা করতে করতে অনেক বড়, আমি 7 লাখ টাকা ভরি। এক রাত্রে সকালবেলা আমি 13 লাখ টাকা পাই। হ্যাঁ, খেলতে আবার নিমিশেই শেষ। ওখানে আপনার চরকা সিস্টেম আছে, ওখানে আপনার আর্ট আছে, পেলেন উড়ানো আছে। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের খেলা আছে। আমিও চরকাটা খেলতাম। আমার এক বন্ধু নিঃস্ব হয়েছে 60 লাখ টাকা। আমার ফ্রেন্ড, আমার পরে এটা হয়েছে। ধরা যাক এই যুবকের নাম শামীম হাসান। তার গল্পটা একটু আলাদা। নিয়মিত কাজের পাশাপাশি দৈনন্দিন আয় বাড়ানোর জন্য অনলাইনে কাজের সন্ধান করেন তিনি। টেলিগ্রামের মাধ্যমে মুহূর্তেই পেয়ে যান ইডেন রিয়েলিটি নামে একটি আলাদিনের চেরাগ। এই অ্যাপসের শর্ত হচ্ছে বিনিয়োগ করে শুরু করতে হবে কাজ শেষ করলে পাবেন 2 গুণ থেকে 5 গুণ সমপরিমাণ টাকা। প্রলোভনে পড়ে বিনিয়োগ করে কাজ শুরু করেন তিনি, কিন্তু শেষ ধাপে এসে আটকে যান। বিনিয়োগ করতে হবে আরও টাকা লগ্নি করতে করতে ক্লান্ত সে। মাত্র 6 দিনের ব্যবধানে লাখ লাখ টাকা হারিয়ে নিঃস্ব তিনি। প্রথম স্টেপে 50,000 টাকা দিয়েছি, দ্বিতীয় স্টেপে 97,000 টাকা দিয়েছি। এখন 1,47,000 টাকা ডিপোজিট। তৃতীয় স্টেপে এখন ওই টাকাটা তুলতে গেলে 1,94,500 টাকার মতো ডিপোজিট করা লাগবে। এখন আমি পুরোপুরি প্রতারিত হয়েছি।
আরেক যুবকের গল্প প্রায় একই রকম। পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় রয়েছেন তিনি। ডিজিটাল মার্কেটিংয়ের কাজের পাশাপাশি চেষ্টা করছেন বাড়তি উপার্জনের, এজন্য জড়িয়ে পড়েন অনলাইন প্রতারণার জালে। তাকেও কাজ পাওয়ার জন্য টাকা লগ্নি করতে হয়েছে, কিন্তু সেই টাকা আর ফেরত পাননি। কয়েক লাখ হারিয়ে ঘুরছেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে। পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে থানায় জিডি করার, কিন্তু তার প্রশ্ন, যারা অনলাইনে এমন প্রতারণা করেন তাদের সবারই রয়েছে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার, এমনকি রয়েছে প্রতারকদের পারিবারিক ছবি ও ব্যক্তিগত তথ্য। তবুও তাদের শনাক্তে এত গড়িমসি কেন? বিকাশ খোলা আছে বরিশালের একজনের ইয়েতে, আর টাকা উদ্ধার হচ্ছে নাকি কুমিল্লাতে। যারা করছে এরা তো মানে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান থেকে আমি মনে করি যে অতি মানে ওয়েল স্কিল্ড পারসন, তাছাড়া এইভাবে প্রতারণা করার সাহস পেত না, সুযোগ হতো না। তো এখন যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন নেই, তাই ওনারা ডাইরেক্টলি ঢুকতে পারছে না। ওনারা যাচ্ছে যে কার নামে এনআইডি, স্বভাবতই যেভাবে প্রসেসটা শুরু করে যে আমার হচ্ছে এনআইডি কার্ড কার নামে রয়েছে, বিকাশ কার নামে রয়েছে, তাদের থ্রো থেকে যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত আমি মনে করি দেশ থেকে শত কোটি টাকা উদ্ধার করে নেবে তারা। এই তিন যুবকের গল্প ভিন্ন ভিন্ন হলেও প্রতারিত হওয়ার গল্প অভিন্ন। কেউ অনলাইন জুয়ার খপ্পরে পড়ে, কেউ ফ্রিল্যান্সিংয়ের আশায় খুইয়েছেন সবকিছু। এভাবে হাজার হাজার যুবকের অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সামান্য কিছু মানুষ মুখ খুললেও সামাজিক অবস্থান বিবেচনায় অনেকেই থাকছেন পর্দার আড়ালে। নীরবেই ডুকরে মরছেন তারা। অবাস্তব স্বপ্নে ডুবে থাকা রঙিন দুনিয়া যে কখনোই বাস্তব হতে পারে না তা জেনেও নেশায় পড়ে সব কুল হারাচ্ছেন বিভিন্ন বয়সীরা। অনেকে এই টাকার জোগাড় করতে গিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার ফলে সময় মতো পরিশোধ করতে না পারাতে আত্মহননের পথ খুঁজে নিচ্ছে। যে খেলছে সে আর হচ্ছে যে খেলাচ্ছে, এদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ। তারা দুইজন না জানানো পর্যন্ত বাইরের মানুষ তৃতীয় পক্ষ তো জানতে পারছে না। প্রতিটা ঘরে ঘরে জুয়া আছে আর কি। এই জুয়ায় মন করেন যে খালি মানুষ, সাধারণ জনগণ মন করেন যে পুরা তো পথে নামছেই আর কি। এই ইয়াং জেনারেশন সাথে মন করেন যে নিজের ফ্যামিলিটাও নষ্ট করে ফেলাইছে এই জুয়ায়। দর্শক, শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া এই অনলাইন জুয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন সহকর্মী জিসান আহমেদ। তিনি আছেন স্টুডিওতে। জিসান, আপনাকে স্বাগত। আচ্ছা জিসান, এই যে অনলাইন জুয়ার কথা আপনি বলছেন, নানান ধরনের কথা বলছেন, এর আগে তো আমরা সাধারণত বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির কথা শুনতাম। মানে এখানে নতুন ধরনটা আসলে কি? আমরা মাঠে কাজ করতে যেটা পেয়েছি, সাধারণ অর্থে বলা যায় অনলাইন জুয়ার তিনটা ধরন। একটি তো বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি, সেটা আসলে সবাই জানে। এর বাইরে বিভিন্ন অ্যাপস ভিত্তিক জুয়া চলছে, যেগুলো আসলে একেবারে গ্রামে ছেয়ে গেছে। এই কারণে ছেয়ে গেছে যে এই অ্যাপস ভিত্তিক যেই ওয়েবসাইট কিংবা জুয়ার যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেইগুলো আসলে লগ্নি করার অর্থের যে পরিমাণ সেটা খুবই সামান্য। আপনি 100 টাকা চাইলেও কিন্তু লগ্নি করতে পারবেন। ফলে যেসব বেকার যুবক রয়েছে, তরুণ উঠতি বয়সে যেসব যুবক রয়েছে, স্কুল পড়ুয়া, তারাও কিন্তু আসলে সহজে ওই 100 টাকা লগ্নি করছে। সেখান থেকে প্রথম পর্যায়ে তারা কিছু বোনাস পাচ্ছে, সেখান থেকে আগ্রহী হচ্ছে, পরে আবারও কিন্তু লগ্নি করছে। এইভাবে কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে তারা একটা বড় আকারের লোকসান গুনছে কিংবা একটা ক্ষতির মুখে পড়ছে। ক্রিপ্টোকারেন্সি মানে প্রথমে অল্প অল্প বিনিয়োগ করছে, সে কিছু লভ্যাংশ পাচ্ছে, তখন সে প্রলুব্ধ হচ্ছে যে না, আমি তো বিনিয়োগ করলেই পাচ্ছি, বেশি বিনিয়োগ করলেই তখন যে ধরা খাচ্ছে, তখন মূল টাকাটাও হারাচ্ছে, জেতা টাকাটাও হারাচ্ছে। সব মিলে আসলে সে একটা মানসিকভাবেও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি আরেকটি যেই বিষয় আমাদের কাছে চোখে পড়েছে, টেলিগ্রাম যে অ্যাপস আছে, সেই অ্যাপস ভিত্তিক কিন্তু কিছু প্রতারণার ফাঁদ পাচ্ছেন প্রতারক চক্র। যেমন কিছু মানুষ আছে যে অনলাইন থেকে উপার্জনের পথ খোঁজেন। আমি যেহেতু একটি কাজ করি, পাশাপাশি যদি বাড়তি আয় আমি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা মোবাইলের মাধ্যমে আমি যদি পাই, সেই ক্ষেত্রে আসলে এইসব অ্যাপসের মাধ্যমে যে তাদেরকে বিভিন্ন ধরনের কাজের প্রলোভন দেখানো হচ্ছে যে আপনি প্রথমে 500 টাকা ইনভেস্ট করেন, এর বিনিময়ে আপনাকে এই 10টি কাজ দেওয়া হবে, 10টি কাজ শেষ করলে আপনি 5 গুণ লাভ পাবেন। তখন হচ্ছে কি, উনি 500 টাকা দিয়ে শুরু করছে, কাজ করছে, চতুর্থ ধাপে যে তাকে আটকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আরও 10,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। সব মিলিয়ে আসলে অর্থের পরিমাণটা শেষ পর্যায়ে দেখা যাচ্ছে লাখ লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে। তাদের কাজ তো হচ্ছেই না, বরং আমাকে নিজে থেকেই প্রতিনিয়ত টাকা বিনিয়োগ করতে হচ্ছে, আমি কোনো রিটার্ন পাচ্ছি না। এটু কিন্তু আসলে একটি প্রতারণা কিংবা জুয়ারি অংশ। এর আগে আমরা দেখতাম যে এরকম বিদেশ থেকে পার্সেল পাঠাচ্ছে, বা আপনি এত টাকা জিতেছেন, অনেক কয়েক কোটি টাকা জিতেছেন, এই টাকাটা আপনি পেতে হলে আপনাকে এত টাকা বিনিয়োগ করতে হবে, এত টাকা অমুক জায়গায় পাঠাতে হবে।
অমুক অ্যাকাউন্টে এত টাকা জমা দিতে হবে, এইভাবেই কিন্তু এর আগে শুনতাম, কিন্তু এখন একদম অন্যরকম শুনছি। দেখুন, প্রতারণার গল্পগুলো কিন্তু আসলে ভিন্ন ভিন্ন, কিন্তু প্রতারক চক্রের যে লক্ষ্য, যে হাতিয়ে নেওয়া অর্থ, সেটি কিন্তু আসলে অভিন্ন। এক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এক সময় ধরন পাল্টাচ্ছে সময়ের সাথে সাথে। এক সময় আমরা গিফটের মাধ্যমে যেই প্রলোভন দেখানো হতো, সেখানে বিনিয়োগ করতে বলা হতো, টাকা পয়সা হাতিয়ে নিত। এখন আসলে আপনাকে কাজের বিভিন্ন সোর্স দেখাচ্ছে, তারপরে আপনাকে আগ্রহী করছে, আপনি বিনিয়োগ করছেন, আপনি আইডিতে লগ ইন করতে পারছেন না, আপনাকে ওই অ্যাপস থেকে বের করে দেওয়া হচ্ছে, ব্যান করে দেওয়া হচ্ছে। ফলে আপনি যে কারো কাছে প্রতিকার চাইবেন, আপনি তাদের কাউকেই চিনেন না। না, কিন্তু এর আগে যখন যারা এরকম প্রতারণার শিকার হতো নিজে নিজে চেপে যেত, কেউ কেউ প্রকাশ করতো না, কেউ কেউ আত্মহত্যা করতো নিজেই। কিন্তু আপনার গল্পে দেখলাম পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি দেউলিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিবারের অন্য সদস্যরাও কিভাবে জড়াচ্ছে আসলে? এখানে আসলে যে সবাই প্রকাশ্যে আসছে বিষয়টা এরকম না। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে ওই টাকা পয়সার বিষয় তো পরিবারই কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিংবা তারা পরিবারকে বোঝাচ্ছে যে এই টাকা ইনভেস্ট করলে আমি এখান থেকে এত কিছু পেতে পারি। অনেকে দেখা যাচ্ছে যে জমি বিক্রি করছে, বাড়ির গরু ছাগল বিক্রি করছে, গৃহপালিত পশু বিক্রি করছে, করে কিন্তু আসলে ওখানে ইনভেস্ট করছে। দিন শেষে আসলে তাদের একেবারে চারপাশ হতাশার ছায়ায় তার আবদ্ধ হয়ে পড়ছে। মানে শুরু থেকে যখন সে ইনকাম করছে বা ভালো লগ্নি পাচ্ছে, ভালো লভ্যাংশ পাচ্ছে, তখন পরিবারের লোকজনও খুশি হচ্ছে যে না, সে বসে বসে তো ভালোই করছে। একদম তাই। বাইরে আমরা যেটা শুনি যে অনেকে বলে আমি ফ্রিল্যান্সিং করি, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আসলে এইগুলো সামনে রেখে আড়ালে কিন্তু অনেকেই আমরা দেখেছি যে এই জুয়ার সাথে জড়িয়ে পড়েছে, এবং অনেকেই বলছে যে আমরা ফ্রিল্যান্সিং করে আয় করছি। বিষয়টা এরকম না, তারা কিন্তু আসলে জুয়া থেকে আয় করছে। পরবর্তীতে তাদের যেই ফলাফলটা হচ্ছে সেটা খুবই হতাশার, খুবই করুণ গল্প আপনার কাছ থেকে শুনলাম। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, দেখলেন কিভাবে ফাঁদে পড়ে একজন ব্যক্তি শেষ করে দিচ্ছেন নিজেকে এবং তার গোটা পরিবারকে। জুয়ার আসক্তি এতটাই নির্মম যে কেউ কেউ শেষ পর্যন্ত আত্মহননের পথও বেছে নিচ্ছেন। এসব করুণ পরিণতির পরও নতুন করে জুয়ার জালে জড়াচ্ছেন অনেকেই। কিভাবে, কাদের মাধ্যমে তারা ভয়াবহ এই ফাঁদে পা ফেলছেন সেটি জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। অনলাইন জুয়ায় আগ্রহী হওয়ার প্রথম ধাপই হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক, ইউটিউব ও টিকটকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করা হয় সাধারণ মানুষকে। আকৃষ্ট করতে ব্যবহার করা হয় তথাকথিত সেলিব্রিটি, সুন্দরী ও ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল পরিচিত ব্যক্তিদের। এখানে আবার পরিচিত নারী পুরুষের বিজ্ঞাপনের ফাঁদে পড়ে উদ্বুদ্ধ হন অনেকেই। এরপর অ্যাপসে আইডি খোলার পরেই দেওয়া হয় নগদ বোনাস। মূলত এটি প্রতারণার প্রথম ধাপ। এরপর চলতে থাকে ধাপে ধাপে প্রতারণা ও চোখে ধুলো দেওয়ার খেলা। বলা যায় টাকা ছাড়া দুনিয়ায় চলে না, আর এই টাকার চাহিদা পূরণ করতে পারে একমাত্র কেউ নাই। যিনি বিভিন্ন জুয়ার অ্যাপসের বিজ্ঞাপন করছেন তার বাড়িও চুয়াডাঙ্গাতেই। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 65,000। অজপাড়াগাঁয়ের এই নারী জুয়ার বিজ্ঞাপন করেও হয়েছেন সমালোচিত। অভিযোগ রয়েছে তার বিজ্ঞাপন থেকে প্রলুব্ধ হয়ে জুয়ায় জড়িয়ে পড়ছেন অনেকে। আমি এই CK444 গেমটা খেলে প্রতিদিন 1000 থেকে 5000 টাকা ইনকাম করি। কিভাবে ওই নারী জুয়ার সাইটের সাথে পরিচিত হলেন, কিভাবেই বা বিজ্ঞাপন করতে চুক্তিবদ্ধ হলেন, সেটি জানতে চুয়াডাঙ্গার বেগমপুর গ্রামের তার বাড়িতে গিয়েছিলাম আমরা। বাড়িতে গেলেও তিনি এসব ব্যাপারে কথা বলতে রাজি হননি। তার পরিবারের সদস্যরাও এই ব্যাপারে কথা বলতে আগ্রহী নন। অনুসন্ধান বলছে জুয়া প্রতারকরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটু পরিচিত ব্যক্তিদের টার্গেট করে, এরপর উদ্বুদ্ধ করে তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করাতে। কয়েক সেকেন্ডের একটি বিজ্ঞাপন ভিডিও নির্মাণের পর দেয়া হয় লাখ লাখ টাকা। এই কাজ শুধু শহরে নয়, গ্রামেও ঘটছে প্রতিনিয়ত। আমরা চিনি নিউ পিক এলাকা আছে, বিডি বাজ আছে, তারপরে CK444 আছে, L444 আছে, তারপরে আপনার আছে 1xbet, এবং এগুলো আছে আপনার হাইলেগা জুংলি নামে একটা গেম আছে, 3 পার্টি নামে একটা গেম আছে। এইগুলা বিভিন্ন ফেসবুকে মানে অ্যাড দেয়, ইউটিউবে ফেসবুকে অ্যাড দেয়, অ্যাডের মাধ্যমে থেকে আমরা এটা চিনেছি। এলাকায় আসলে যাদের ফেসবুকে বা টিকটকে ফ্যান ফলোয়ার বেশি, জুয়ার যারা এজেন্ট আছে এদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়। সাধারণ যারা উঠতি বয়সী মানুষ আছে, বিভিন্ন যারা স্মার্টফোন ব্যবহার করে, তারা এই জুয়ার প্রতি আসক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, সবকিছু এমন প্রকাশ্যে ঘটলেও আইনের আওতায় এসেছে কয়জন? উত্তর বলছে একজনও নয়। বাংলাদেশের প্রচলিত জুয়া আইনে তাদেরকে শাস্তির আওতায় আনা সম্ভব নয়।
যেহেতু এটা অনলাইন, আপনি নিজে অনলাইন জুয়া, আমাদের যে জুয়া আইন আছে সেখানে আসলে অনলাইন জুয়ার নিয়ে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ অনেক কম। আমরা যেহেতু এটা বেশিরভাগই ইয়াঙ্গার জেনারেশন, আমরা এরকম তথ্য পেলে তাদেরকে মা বাবার মাধ্যমে আমরা সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করছি। আসার কথা হচ্ছে সরকার এই আইনটা খুব আধুনিকভাবে এবং এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইনটা সংস্কার কাজ চলছে। আমরা অতি দ্রুতই এই সম্পর্কে আমরা সঠিক ব্যবস্থা নিয়ে কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো। যদিও এই দিক বিবেচনা করে সংশোধিত প্রস্তাবিত জুয়া আইনে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করে সরাসরি শাস্তির বিধান রাখা হয়েছে, তবে শুধুই আইন দিয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলছেন সচেতন মানুষেরা। প্রচলিত জুয়ার আইন দ্বারা এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব না। এর জন্য যেমন ডিজিটাল যে আইনটা ছিল, এটা যেহেতু একটা কালা কানুন হিসাবে এটা সংশোধন হয়ে গেছে, এর মাধ্যমে অনলাইন জুয়াটাকে একটু হলেও প্রোটেক্ট করার স্কোপ ছিল পুলিশদের হাতে। এখন সেটা জিরো। তাহলে অনলাইন জুয়া বন্ধ করতে হলে একটা সুনির্দিষ্ট আইন অতি প্রয়োজনীয়। এখান থেকে বেরিয়ে আসার জন্যে সামগ্রিকভাবে পরিবার থেকে, সমাজ থেকে এবং প্রশাসনিক যার যেখানে যে দায়িত্ব কর্তব্য রয়েছে না, সেই দায়িত্ব কর্তব্যগুলোভাবে যদি যথাযথভাবে আমরা আমাদের এই বিশাল তরুণ সমাজকে, যুব সমাজকে বাঁচানোর জন্যে তাদেরকে উৎপাদন, উন্নয়ন এবং সৃষ্টিশীল কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, আমাদের সকলের দায়বদ্ধতার জায়গা থেকে, হ্যাঁ, এখানে আমরা একটা সুন্দর বিকশিত সমাজ, হ্যাঁ, সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না। দর্শক, এই অদৃশ্য শক্তি বা এই অদৃশ্য জুয়ার বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা আবারও যাচ্ছি সহকর্মী জিসান আহমেদের কাছে। আচ্ছা জিসান, এই যে এদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না কেন বা শনাক্ত করা যাচ্ছে না কেন, কারা কিভাবে করছে বা কিভাবে জড়িত হচ্ছে, চিহ্নিত করতে মানে সমস্যাটা কোথায়? দেখুন, এই প্রতারক চক্রের জাল কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে এবং এদের যে শনাক্ত করা খুব কঠিন এরকম নয়, কারণ যখন অর্থটা লেনদেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা হচ্ছে। আপনি যখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করবেন, বিকাশ, নগদ, রকেট কিংবা যাই বলি না কেন, সেখানে কিন্তু ফোন নম্বর একটি বড় পার্ট থাকছে। ফোন নাম্বার ধরেই কিন্তু আমি চাইলেই শনাক্ত করা সম্ভব। একই সাথে যখন আমি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য থাকে, চাইলেও কিন্তু আপনাকে শনাক্ত করা সম্ভব। আমরা এই প্রশ্নটি পুলিশের কাছে করেছিলাম এবং বিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন তাদের কাছে করেছিলাম। তারা যেটা বলছে যে বাংলাদেশে প্রচলিত যে জুয়া আইন আছে, 1867 সালে যে জুয়া আইনটি সে সময় প্রণয়ন করা হয়েছিল, সেই জুয়া আইনের মধ্যে কিন্তু অনলাইন জুয়া বলে কোনো অংশ নাই, যার ফলে ওই জুয়া আইনকে এই অনলাইন জুয়ার মধ্যে কোনোভাবে তারা কাভার করতে পারে না। ফলে প্রতারক চক্ররা কিন্তু এটাকেই সামনে রেখে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। একই সাথে আরেকটি আইন ছিল গত 5 আগস্টের পর থেকে যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, সে আইনটিও এক প্রকার অকার্যকর। সে আইনটিতেও আসলে তাদেরকে ফেলতে পারছে না, এক প্রকার কিন্তু আসলে কোনো ধরাছোঁয়ার বাইরেই আছে। পুলিশ চাইলেই কিন্তু শনাক্ত করতে পারছে, কিন্তু কোনো আইনের ভেতরে ফেলতে পারছে না, মানে আটকাতে পারছে না, আটকাতে পারছে না। মানে সে যে কোনোভাবে আবার বের হয়ে এসে একই কাজে জড়াচ্ছে। মানে আটক হওয়ার সংখ্যাও কিন্তু খুবই কম। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে মেহেরপুরে একটা অভিযান চালিয়েছে সিআইডি, সেখানে বেশ কিছু বিকাশের এজেন্ট সিমগুলো ব্লক করে দেওয়া হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টগুলো। কিন্তু ওই যে যারা চালাচ্ছে কিংবা যাদের কাছে আছে, যাদের নামে রেজিস্ট্রেশন, তাদেরকে যে খুব বেশি আটক করা হয়েছে কিংবা আইনের আওতায় আনা হয়েছে, বিষয়টি কিন্তু আমাদের কাছে খুবই কম মনে হয়েছে সংখ্যায়, যেই পরিমাণ সিম এই ধরনের কাজের সাথে জড়িত। না, বিশেষ করে আরেকটি দুর্বলতা, আপনি আমার সাথে একমত হবেন কিনা, কারণ এই প্রতারণার শিকার কিন্তু আমি নিজে স্বেচ্ছায় প্রতারিত হচ্ছি। প্রথমে আমি যেহেতু স্বেচ্ছায় প্রতারিত হচ্ছি, নিজে অল্প সময়ে ধনী হওয়ার চেষ্টা করছি, কোটি কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা করছি বিনা পরিশ্রমে, দোষটা তো আমার নিজের। তারপরে যখন বড় ধরনের ধরা খাচ্ছি, তখন কেউ হয়তো নিরুপায় হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে, আবার কেউ বলছে না। একদম তাই। প্রথমে আসলে প্রলুব্ধ করা হচ্ছে, আমি প্রলোভনে পড়ছি, পড়ে বিনিয়োগ করছি, আমি যেমন দোষী, যারা আমাকে প্রলোভনে ফেলছেন তারাও কিন্তু দোষী। সব মিলে আসলে শেষ পর্যায়ে যেটা হয়, অনেকেই কিন্তু প্রকাশ্যে আসে না, প্রতারিত হয়েছেন কিন্তু তারা আসলে আইনের আশ্রয় নেন না।
চুয়াডাঙ্গার ঘটনা যদি বলি, বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, কিন্তু পুলিশের কাছে যে আমরা যে তথ্য পেয়েছি কোনো অভিযোগই পুলিশের কাছে নাই, অর্থাৎ কাগজে কলমে কেউ কিন্তু আসলে অভিযোগ দাখিল করছেন না। মানে অভিযোগ দাখিল করছে না, আইনশৃঙ্খলা বাহিনী আইনের দুর্বলতার কারণে অ্যাকশনও নিতে পারছে না, মাঝখানে নিঃস্ব হয়ে যাচ্ছে এই মানুষগুলো, মানে শুধুমাত্র লোভে পড়েই, মানে বাড়ি জমি ভিটে মাটি যা থাকে সব কিছু বিক্রি করে একেবারে নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে পড়ছে, বিশেষ করে প্রান্তিকের মানুষেরা। মানে নিজের জমি বিক্রি করছে, অন্যান্য জিনিসপত্র বিক্রি করে নিঃস্ব হওয়ার পরে তারপরেও তারা অনেকে প্রকাশ্যে আসছে না। কারণ কি? প্রকাশ্যে আসছে না, অনেকে দেখা যাচ্ছে নিজের সামাজিক অবস্থান বিবেচনা করে আসছে না, অনেকে মান সম্মানের ভয়ে আসছে না। আর একটি বিষয় যে এরকম প্রতারিত হওয়ার সংখ্যা যেহেতু বাড়ছে, আমরা দেখছি প্রতিনিয়তই বাড়ছে, আবার নতুন করে কিন্তু জুয়ায় আসক্তর সংখ্যাও বাড়ছে। একজন প্রতারিত হচ্ছে, তা থেকে যে একজন শিক্ষা নিচ্ছে, বিষয়টা এরকম না। মানে এর আগে আমরা দেখেছি পরিশ্রম না করে, চাকরি বাকরি না করে, শুধুমাত্র ঘরে বসে বা অল্প পরিশ্রম করে, যেটা MLM কোম্পানির মাধ্যমে মানুষ সর্বশান্ত হয়েছে, লক্ষ লক্ষ যুবক সর্বশান্ত হয়েছে, সেই একই ধরন আবারও এই অনলাইন জুয়ার মাধ্যমে হচ্ছে। শর্টকাটে বড়লোক হওয়ার যেই নেশা কিংবা যেই পথ, সেই পথ কিন্তু আসলে একই, শুধুমাত্র এক একজনের সিস্টেমটা এক এক রকম, কিন্তু সবাই কিন্তু শর্টকাটে বড়লোক হতে যাচ্ছে এবং ধরা খাচ্ছে। মানে তার মানে এই প্রতারণায় নিজেই প্রলুব্ধ হচ্ছে বা নিজেই আগে ফাঁদে পা দিচ্ছি স্বেচ্ছায়, সেই পুরনো দিনের মতোই। মানে খুবই ভয়াবহ চিত্র, যতই শুনছি ততই অবাক হচ্ছি। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, দেখলেন জুয়ার ভয়াবহতা কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, গ্রাম থেকে শহরে। এ তো গেল বিভিন্ন অ্যাপস নির্ভর জুয়া কর্মকাণ্ডের আদ্যোপান্ত। এবার জানাবো জুয়ার জন্য পরিচিত মেহেরপুর জেলার আরও ভয়াবহ চিত্র, কিভাবে ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার মাধ্যমে জুয়া চলছে এই এলাকায়। সেসব জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। কৃষি আর সংস্কৃতিতে সুনাম রয়েছে সীমান্তবর্তী জেলা মেহেরপুরের, কিন্তু এখন এই জেলার নাম বলতে গেলেই সামনে আসে অনলাইন জুয়ার ভয়াবহতার চিত্র। গ্রাস করছে গোটা মেহেরপুরকে। আলাদিনের চেরাগ পেয়ে অনেকেই হয়েছেন শত শত কোটি টাকার মালিক, আবার সব কিছু হারিয়ে সর্বশান্ত হচ্ছেন বেশিরভাগ লোকজন। হাজার কোটি টাকা বিদেশ পাচারের অভিযোগও রয়েছে এই জেলা থেকে। সব কিছুই হচ্ছে হাতে থাকা স্মার্টফোন আর অনলাইন ব্যাংকিংয়ের বদৌলতে। আমাদের অনুসন্ধান বলছে প্রশাসনিক অভাব, রাজনৈতিক ছত্রছায়া এবং দুর্নীতির মাধ্যমে অনলাইন জুয়ারিরা অপরাধের সাম্রাজ্য করে তুলছে এই অঞ্চলে, যা শুধু মেহেরপুরই নয়, পুরো দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 1xBet, মেলবেট কিংবা লাইনবেট, অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা লেনদেনের সকল সুযোগ সুবিধা রয়েছে এসব অবৈধ জুয়ার সাইটে, যা ধরাছোঁয়ার বাইরে। আর এসব ট্রানজ্যাকশনের মাধ্যমে বিভিন্ন এজেন্ট আর সাব এজেন্টদের মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। আর এসব কাজে জড়িয়ে পড়েছে খোদ মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্মীরা। আমি এখানে নতুন এসেছি ম্যানেজার হিসেবে। আনোয়ার হোসেন নামে একজন চাকরি করতে শুনেছি। সে 2020-এর দিকে রিজাইন দিয়ে সে চলে গেছে অফিস থেকে। প্রথমে সে ডিওতে চাকরি করতো, তারপর সুপারভাইজার হিসেবে করছিল। অনুসন্ধানের শুরুতে বেশ কিছু জমির দলিল আসে যমুনা টেলিভিশনের হাতে। মাত্র কয়েক বছরের ব্যবধানে কিভাবে বিপুল সম্পদের মালিক হতে পারে তা বিস্ময়কর। আনোয়ার হোসেন মাত্র 5 বছর আগে ছিলেন বিকাশ কোম্পানির একজন সাধারণ এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ। সে সময় মাসে বেতন পেতেন মাত্র 8,000 টাকা। অভিযোগ রয়েছে অবৈধ অনলাইন জুয়ার মাধ্যমে আজ তিনি শত শত কোটি টাকার মালিক। মেহেরপুরের সম্পদের পাশাপাশি ঢাকায় ফ্ল্যাট, দুবাইয়ে ব্যবসা, আলিশান জীবনযাপন সবই সম্ভব হয়েছে অবৈধ অনলাইন জুয়ার আশীর্বাদে। এখন তিনি দেশের বৃহত্তম অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা। মেহেরপুর শহরে তাহের ক্লিনিকের সামনে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশের এসব জমির মূল্য সবসময় বেশি থাকে। জমির দলিল বলছে এই এলাকায় শহরের মল্লিকপাড়ার মিসেস তানিয়ারির কাছ থেকে 4 কাঠা জমি কেনা হয়েছে, যার দলিল মূল্য 94 লাখ টাকা। 2021 সালে কেনা এই জমিটির মালিক আনোয়ার হোসেন। আনোয়ার আগে গরিব ছিল, কয়েক বছর থেকে আপনার হচ্ছে পয়সার মালিক হয়ে গেছে। আমাদের মদনার এখানে বেশ কিছু জমি কিনেছে এবং গার্ডবে একটা বিরাট প্লট কিনেছে। আগে অবস্থা তেমন ভালো ছিল না, কোথায় থেকে টাকা হয়েছে না হয়েছে তা তো আমরা বলতে পারবো না, তবে অনেক সম্পদ কিনছে আর কি।
শহর থেকে এবার গ্রামে যেতে চাই। এবারে যাত্রা শহর থেকে 5 কিলোমিটার দূরে নতুন মদনাডাঙ্গায়। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশেই ইটের বাউন্ডারি দিয়ে ঘেরা এই জায়গাটির মালিকও আনোয়ার হোসেন। একই রাস্তায় 1 কিলোমিটার দূরে গারাডোব গ্রামে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে তুলেছেন আনোয়ার বীজ ভান্ডার, যেটি কিছুদিন আগেও তার রাজনৈতিক অফিস ছিল। এখানেই শেষ নয়, এসব অবৈধ টাকা বৈধ করতে রাজনীতির ছত্রছায়ায় আশ্রয় নিয়েছেন। স্থানীয় বিভিন্ন নেতাদের সাথে রয়েছে তার সখ্যতা, স্থানীয় বিভিন্ন নেতাদের সাথে বানিয়েছেন পোস্টারও, আবার কখনো এলাকার ওয়াজ মাহফিলের সভাপতিও হয়েছেন। রয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে একাধিক ছবি। এ তো গেল আলাদিনের চেরাগ পেয়ে অনলাইন জুয়ায় শত কোটি টাকার মালিক হওয়ার গল্প। এবার দেখতে চাই এই অনলাইন জুয়ায় মানুষ কিভাবে সবকিছু হারিয়ে সর্বশান্ত হচ্ছে। কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন জুয়ায় সর্বশান্ত হয়ে যাওয়া এক যুবকের সাথে। ফ্যামিলির সাথে আমাদের একটা দূরত্ব বজায় সৃষ্টি হচ্ছে। আমি ফ্যামিলির যে চাহিদা পূরণটা ওইটা ধরেন করতে পারছি না। একটা অশান্তি হচ্ছে ফ্যামিলির সাথে, যে আমি টাকা ইনকাম করছি, করে নিয়ে এসে ফ্যামিলিকে দিতে পারছি না, বাজারহাট করে দিতে পারছি না, ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারছি না। আমি এই বেটিং সাইটের সাথে জড়িত হয়ে দেখাচ্ছে এইখানে টাকা ঢোকায় এখানে হেরে যাচ্ছি। এইখানে এজেন্টরা হয় লাভবান। এজেন্টরা দেখাচ্ছে আপনার এইখানে 30% যদি লাভবান হয়, চ্যানেল যাদের আছে এরা আরও 70%, এই 100%, মানে এক কথায় 100 টাকায় চ্যানেল আলাদের 70 টাকা লাভ হয়, আর এজেন্ট আলাদের 100 টাকায় 30 টাকা লাভ হয়। সব থেকে লাভবান হয় চ্যানেল আলাদা, যারা চ্যানেল নেয় এরা লাভবান বেশি হয়। মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ, দেখা মেলে একদল শিক্ষার্থীর। কেউ বেড়াতে এসেছেন নিজের প্রাণের প্রতিষ্ঠানে, আবার কেউ এই কলেজ থেকে পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন স্থানে লেখাপড়া করছে। অনেকেই মোবাইলে সময় কাটাচ্ছে। তাদের কাছেই প্রশ্ন ছিল, অনলাইন জুয়ায় কিভাবে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। বাংলাদেশেও অনেক বড় বড় অভিনেত্রী এরাও দেখে এগুলো অ্যাড দেয়, এগুলো আসলে আমাদের বন্ধ করা উচিত, কিন্তু প্রশাসনের নজর আসলেও তারা কিন্তু সেভাবে কিছু গুরুত্ব দেয় না। অনলাইন যে গেমিং জুয়ার সাইট আছে এগুলো বন্ধ করা উচিত, যেমন 1xBet, মেলবিট, আদার সাইট যেগুলো আছে, বাংলা সাইট তৈরি হয়েছে, বাজি 999, CK 444, এই আদার যে সাইটগুলো আছে এগুলো খুব দ্রুতই বন্ধ করা উচিত, না হলে আমাদের দেশে তরুণ প্রজন্ম খুব মারাত্মক ক্ষতি হবে। ফেসবুকে ঢোকার পরে যে বিজ্ঞাপন শুরু হচ্ছে, এগুলো কেন সরকার বন্ধ করছে না? এই বন্ধ না করার ফলে আমরা ঢোকার ফলে যখনই এই কাজগুলো শুরু হচ্ছে তখনই আমাদের চোখের সামনে এসে আমাদের মনে একটা লোভ লালসা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা এসব গেমে আকৃষ্ট হচ্ছি। কথা হয় মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং লেখক ও গবেষক আব্দুল্লাহ আল আমিনের সাথে। তার কাছে প্রশ্ন ছিল, অনলাইন জুয়ায় তথ্য প্রযুক্তির অপব্যবহার কিভাবে হচ্ছে আর সমাজে এর প্রভাবই বা কেমন। অনলাইন জুয়ার মাধ্যমে শত শত মানুষকে প্রতারিত করা হচ্ছে, নিঃস্ব করে দেওয়া হচ্ছে, এবং মেহেরপুর সারা দেশেই জনশ্রুতি আছে, মেহেরপুর হচ্ছে অনলাইন জুয়ারিদের স্বর্গরাজ্য। প্রশাসনের নাকের ডগায় এই কাজগুলো করা হচ্ছে, কিন্তু এই জুয়ারিদের বিরুদ্ধে সেই ধরনের দৃশ্যমান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং এখানেও মেহেরপুরেও অনেক মানুষ যারা এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানি লন্ডারিং করছে, উন্নত দেশে টাকা পাঠাচ্ছে, যেখানে সেকেন্ড হোম বানাচ্ছে। এবার আমরা যেতে চাই মেহেরপুরের গাংনীতে, দেখা করতে চাই সুজনের মেহেরপুর জেলা শাখার সম্পাদক জাকির হোসেনের সাথে। তার কাছে জানতে চাই, যারা অনলাইন জুয়ার সাথে জড়িত তারা ধরাছোঁয়ার বাইরে কিভাবে থেকে যাচ্ছে। নীতিগতভাবে যদি উন্নয়ন না করা যায় তাহলে দেশকে ভালোবাসা যায় না। আইন প্রয়োগকারী যারা সংস্থা রয়েছে তাদেরকে আমরা একটু ধাক্কা দিয়ে থাকি, নৈতিক ধাক্কা, এগুলো রোধ করার দরকার। আবার দেখা যাচ্ছে অনলাইনে জুয়া চলছে, এই জুয়াটা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এগুলো বন্ধ হওয়া অবশ্যই দরকার। এদিকে অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ দক্ষতা ও সততার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি গোপাল কর্মকার। তিনি আরও জানান, সারা বাংলাদেশের মধ্যে মেহেরপুরই প্রথম 2021 সালে মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই কানেকশনে আপনার 8টা মামলা রুজু হয়েছে। এই পর্যন্ত আমরা 4টা মামলায় টোটালি আমরা 57 জনকে গ্রেপ্তার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিআইডিও এখানে ইনভলভ হয়েছে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই ভালো কোনো রেজাল্ট হবে, এবং আমাদের যে অভিযান সেটা চলমান সবসময়। দর্শক,
পাশাপাশি দুটি জেলার ভয়াবহ চিত্র আমরা দেখলাম। আমরা আরও জানার জন্য আবারও যাচ্ছি সহকর্মী জিসান আহমেদের কাছে। আচ্ছা জিসান, এই যে মানে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, সর্বশান্ত হচ্ছে, আসলে এর পেছনে লাভবান হচ্ছে কারা মূলত? সেটাও কি গুটি কয়েক নাকি সেটার সংখ্যাও? এই চক্র আসলে কেমন, একটু ধারণা দিতে পারেন? চক্রটা আসলে যেহেতু অনেক শক্তিশালী এবং শুধু দেশে নয়, এদের বিস্তৃত দেশের বাইরেও। সাদা চোখে যেটা বলা যায় যে প্রথম পর্যায়ে লাভবান হচ্ছে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের যেই এজেন্ট রয়েছেন কিংবা যেই সিমগুলোর এজেন্ট রয়েছেন তারা। আমরা এমনও দেখেছি চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে ধরুন আপনি একটি বিকাশ সিমের এজেন্ট আছে না আপনার নামে, আপনি সেই সিমটা কিন্তু ভাড়াই খাটাতে পারবেন। তা থেকে আপনি প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আপনি ভাড়া তুলতে পারবেন। মাঝখান থেকে এই যে এরকম পর্যায়ে যারা আছে, যাদের নামে সিম আছে, যারা এজেন্ট, যারা মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণ করে, ইভেন যারা মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত, তারাও কিন্তু লাভবান হচ্ছেন। মানে আমার নামে রেজিস্ট্রেশন করা, আমি একটা এজেন্ট হিসেবে যে সিমটা নিলাম সেটা আমি ভাড়া দিতে পারছি। আপনি অন্য জায়গায় ভাড়া দিতে পারছেন এবং আপনি প্রতি মাসে কিছুই জানবেন না, কিছুই বুঝবেন না, আপনি সেখান থেকে ভাড়া তুলতে পারবেন 1 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে। মানে সে কি করছে না করছে সেটা দিয়ে কি হচ্ছে টাকা পাচার করছে কিনা বা এগুলো করছে কি কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা, সেটা কি আমি দায়ী না? দিন শেষে তো আপনিই দায়ী, কারণ কাগজে কলমে তো আপনি সেই সিমটার মালিক। যেহেতু আপনি ভাড়ায় দিচ্ছেন, সেহেতু একটি চুক্তিতে আসছেন যে আসলে সিমটা কোন কাজে ব্যবহার হবে, কী কাজে ব্যবহার হবে সেটা আপনি জানছেন না, এবং অস্বাভাবিক লেনদেন হচ্ছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা পর্যন্ত প্রতি সিমে লেনদেন হচ্ছে নিয়মিত। তাহলে এটা তো গোপন থাকার কথা না, এটা চাইলেই তো শনাক্ত করা সম্ভব। এটা একেবারে চোখের সামনে হচ্ছে, এটা যে আড়াল হচ্ছে এরকম না। আপনি চাইলেই কিন্তু সব সিম নাম্বারগুলো চেক করলে দেখতে পারবেন কাদের লেনদেন কত হওয়ার কথা, সেখানে অস্বাভাবিক কী পরিমাণ হচ্ছে। লাভবান এরা হচ্ছে মাঝখান থেকে যাদের বিভিন্ন চ্যানেল আছে, জুয়ারিদের ভাষায় এটাকে চ্যানেল বলা হয়, চ্যানেল যাদের আছে তারাও কিন্তু আসলে লাভবান হচ্ছে বিপুলভাবে। মাঝখান থেকে নিঃস্ব হচ্ছে, সর্বশান্ত হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষেরা, যারা সাধারণ খেলোয়াড় কিংবা জুয়ার সাথে যুক্ত হয়েছে নতুন করে। তার মানে একেবারে সাধারণ যারা বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে হাত খরচ নিয়ে স্কুলে যায় বা হাত খরচের টাকা চালায়, 100-200 টাকা হাত খরচ পায়, সেই টাকা দিয়ে যারা এই অনলাইন জুয়ায় অংশ নিচ্ছে, সেই রুট লেভেলের যারা, তারাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার যারা বলছেন যে বিকাশ এজেন্ট, যারা ব্যাংকিং এজেন্টের মালিক, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে একদম রুট লেভেল থেকে শুরু করে 2 ধরনের লোকই। এর আগে আমরা আপনার পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, মেহেরপুর, এইসব অঞ্চলে কিন্তু হুন্ডি কাজলের একটা সেই টাকা পাচার বা তখন একটা প্রতারণার বিশাল একটা ফাঁদ মানুষকে সর্বশান্ত করে দিয়েছিল। মানে তখনকার সেই মানুষের সর্বশান্ত হওয়ার এখনকার সর্বশান্ত হওয়ার মধ্যে পার্থক্য কি দেখেন? খুব বেশি পার্থক্য নেই, প্রায় কাছাকাছি। কিন্তু তখন যেহেতু ছিল একটা উপায়, একটা মাধ্যম, একটা সিস্টেম, এখন একটা সিস্টেম। সময়ের সাথে আসলে প্রতারণার সিস্টেমগুলো পাল্টেছে, পার্থক্য কিন্তু খুব বেশি নাই। তখনও মানুষ যেভাবে হুমড়ি খেয়ে টাকা দিচ্ছিল, টাকা একেবারে হাতে নিচ্ছিল প্রতারক চক্ররা, এখনও কিন্তু তাই। তখন সেটা ছিল ম্যানুয়াল পদ্ধতিতে, এখন সেটা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে, এটাই পার্থক্য। তার মানে যারা শুরুতেই অংশ নিচ্ছে, শুরুতে কয়েকটা ধাপে সে লাভবান হচ্ছে ঠিকঠাক মতো, মানে কৌশলটা কি এরকম? তাকে প্রথমে আপনাকে বোনাস দিচ্ছে, বোনাস দেওয়ার জন্য, বোনাস দিয়ে আমাকে বিশ্বস্ত করাচ্ছে বা তার প্রতি আস্থা অর্জন করাচ্ছে। এবং এদের একটা চক্র শক্তিশালী। তো আমি ওই চ্যাটগুলো দেখছিলাম, আপনাকে প্রলুব্ধ করতে হবে যে কোনোভাবে। এই কারণে ওদেরই বিভিন্ন সদস্যরা বিভিন্নভাবে ওই চ্যাট বক্সে লিখছে যে আমি আজকে 1 লাখ টাকা পেলাম, আমি আজকে 2 লাখ টাকা পেলাম, আমি আজকে 50,000 টাকা পেলাম। এটা দেখে আপনারও নিজের মধ্যে একটা আগ্রহ জাগছে, আরে সবাই পাচ্ছে এত টাকা, আমি কেন পাবো না? আপনিও কিন্তু ইনভেস্ট করছেন, আর একটু করলে আমিও পাবো। একদম তাই। মানে এই ধরনের ফাঁদে পড়ে মোটামুটি হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে বললেন যে তারা চাইলেই তো এটা খুঁজে বের করা সম্ভব, এটাকে বের করছে 2-1টা? এটা একেবারে ওপেন সিক্রেট। আমাদের চুয়াডাঙ্গার কথা যদি আমি বলি, এখনো পর্যন্ত পুলিশ কাউকেই কিন্তু শনাক্তই করতে পারেনি। আটক করা তো পরের কথা, কেন পারেনি, কী কারণে পারেনি, এটা যে খুব কঠিন তাও নয়। একেবারে সাদা চোখেই কিন্তু দেখা যায় যে কে সিমের মালিক, কার নাম্বারে টাকা যাচ্ছে, কে টাকা দিচ্ছে, এই চক্রটা ধরা কিন্তু খুবই সহজ। কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারণার এইসব প্রতারক চক্র আমরা একদম কমন অভিযোগ পাই, আইন শৃঙ্খলা বাহিনীকে মোটা অঙ্কের মাসোয়ারা, ঘুষ যেটাই বলি দিয়েই তারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আপনার কি মনে হয় যে এখানেও তাই হচ্ছে? আমার মনে হয় শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের বিভিন্ন স্তরের লোকজন তাদের কাছ থেকে সুবিধা পায়, যার ফলে এদের বিরুদ্ধে আসলে কেউ কথা বলে না, কিংবা এর এরকম অপকর্ম চালিয়ে গেলেও এটা আসলে
ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তার মানে এই ভয়াবহতার চিত্র তো খুব অল্প পরিসরে না, মানে এটা দুটো জেলার চিত্র আপনি দেখালেন, কিন্তু এই চিত্র আমরা যা শুনছি যে সারা বাংলাদেশে, আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি নজর দেবে এবং ভবিষ্যতে মানুষ প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষার জন্য আরও সচেতন হবে। আপনি অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার অর্থের পরিমাণ হয়তো সংখ্যা মাত্র, কিন্তু এটি যে একটি পরিবারের জন্য কত বড় বিপর্যয় ডেকে আনছে তা কেবল ভুক্তভোগী অনুমান করতে পারে। শুধু পরিবারই নয়, জুয়ার মাধ্যমে দেশের টাকা যেমন চলে যাচ্ছে দেশের বাইরে, তেমনি বড় অর্থনৈতিক ধাক্কার মুখে পড়ছে দেশ। অবক্ষয়ের দিকে ঝুঁকছে একটি জাতি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নজরদারির পাশাপাশি প্রশাসনের সদিচ্ছাই পারে এসব অনলাইন জুয়া বন্ধ করতে। এছাড়া পুরাতন আইনের ওপর ভরসা না করে অনলাইন জুয়ার জন্য কঠিন শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়ন হলে এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা গেলে এখান থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।